আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের 8.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। অনেকেই এই অধ্যায়টা নিয়ে অনেক সমস্যার মধ্যে ভুগতেছো, তো তোমার সমস্যা সমাধানের জন্য আজকে আমি এই অধ্যায়টাকে নিয়ে আসলাম। খেয়াল করো, আমরা এই অধ্যায়টাকে বোঝার জন্য সরাসরি একটা অঙ্কের মাধ্যমে অঙ্কটা করতে করতে এর পিছনে যতগুলো জিনিস লাগবে, যা যা ইতিহাস আছে সবগুলো নিয়ে নিয়ে আলোচনাগুলো করব, তাহলে দেখবা যে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে বেসিক প্লাস একবার অঙ্কের সমাধান দুটো একসঙ্গে হয়ে যাবে। তো আমি তোমাদের মূল বইয়ের 8.3 সাতের একটা অঙ্ক করব। একটা অঙ্কের মাধ্যমে বিস্তার আলোচনা করা হবে। তো অঙ্কটার ভিডিওটা বড় হলেও তোমরা ভালো মতো দেখে নেবে, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি আমি সমস্ত অঙ্কের পুরো ক্যারেক্টারগুলো বলে দেবো। বিশেষ করে তোমাদের হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বারের অঙ্কগুলো তোমরা এই পদ্ধতিতে এগুলো করবা। ঠিক আছে, যদিও আমি ওগুলো থেকে একটা একটা করে করে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত শুরু করলাম যে এখানকার সমস্ত বিস্তারিতগুলো আলোচনা। তো সাথে আমি ঘ নম্বর অঙ্কটা করবো। সাতের ঘ প্রশ্নটা আগে উঠাই। 10a ইকুয়াল টু মাইনাস 23 পাই বাই 6। ওকে ফাইন, এটার মান নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করো, আমরা সাধারণ গণিত বা গণিত বইয়ের ক্ষেত্রে যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যয়ন করছিলাম, তখন আমরা এই বিষয় নিয়ে আমরা কিছু জ্ঞান অর্জন করছি। আবার এটার 8.12-তেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। তখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে এই জায়গায় যেটা থাকে সেটার পরিচয় কিন্তু আমরা ভালো মতোই জানতে পারছিলাম। তাহলে সেই অনুসারে আজকে এখানে 10 লেখা আছে, 10-এর পাশাপাশি ব্র্যাকেট দিয়ে একটা মান লেখা আছে, এই মানটা তাহলে অবশ্যই কি হবে? সবাই অবশ্যই মনে হয় জানো, এটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কারণ আমরা জানি এই যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের সঙ্গে সূক্ষ্মকোণ অ্যাড করা হয়। যেমন টেন থিটা, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো তো আমরা পড়ছি। তাহলে ওগুলো কিন্তু সূক্ষ্মকোণ ছিল। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে মান বের করতে বলছে। তো এই মানগুলো বের করার জন্য আমাকে কয়েকটা নির্দিষ্ট পথ অবলম্বন করতে হবে। তাহলে দেখবে যে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। দেখো, আমি তোমাকে শেখাচ্ছি, তুমি তোমার মেন উদ্দেশ্য থাকবে অঙ্কটাকে সমাধান করার জন্য তুমি এই যে ব্র্যাকেটের ভিতরে যে ডিগ্রিটা দেওয়া থাকবে, এই ডিগ্রিটাকে একটা সূত্রের মতো করে তুমি কনভার্ট করার চেষ্টা করবে। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস অফ থিটা। তুমি চেষ্টা করবা এই অংশটুকুকে এইভাবে রূপান্তর করতে। আর কিভাবে রূপান্তর করবা তা আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। খেয়াল করো, এখানে যে অংশটুকু দেওয়া আছে, তার আগে আরেকটা কথা বলে নেই। যদি সূত্রের মানে অনেকগুলো টপিক এখানে সিরিয়াল আকারে থাকবে, আগে দেখবা যে তোমার সঙ্গে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটার মধ্যে যদি কোনো কারণে মাইনাস সংখ্যাটা থাকে, তাহলে এই মাইনাস সংখ্যাটা কিভাবে চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করা দরকারি কিনা এটা তোমাকে আগে জানা লাগবে। তো আমি একটু জানাই দিচ্ছি। দেখো, খেয়াল করো, যদি সাইনের সঙ্গে থিটা কোণটা মাইনাস পাও, থিটা নামক যে কোণটা তৈরি হবে, ধরো এরকম একটা কোণ দেওয়া থাকবে, সূক্ষ্ম ডিগ্রি কোণ দেওয়া থাকবে, তার সঙ্গে যদি এরকম মাইনাস দেওয়া থাকে, তাহলে তুমি তার অ্যান্সারটা করার সময় সবার আগে ওই মাইনাসটাকে সেখান থেকে বের করে নিয়ে সাইনের আগে লিখবা এবং থিটাকে একদম ফ্রেশ ভাবে প্লাস আকারে রাখবা। এটা আমার মেইন উদ্দেশ্য। ঠিক একইভাবে টেনের ক্ষেত্রেও সেম ঘটনাটা। তাহলে টেন হচ্ছে মাইনাস থিটা, আমি দেখো মাইনাস থিটা এখানে পাইছি। তো আমি কি করবো, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার এই মাইনাসটাকে এখান থেকে বের করে দেওয়া, কারণ সূক্ষ্মকোণকে আমি অলওয়েজ প্লাসে রাখবো। তো এটা কি করবো, সূত্রের নিয়ম অনুসারে টেনের আগে যাবে হচ্ছে মাইনাস, আর থিটাটা হবে কি প্লাসে। ঠিক তেমনি ভাবে বাকিগুলো তো সেম ঘটনা, জাস্ট আমি ব্যতিক্রমগুলো একটু লিখে দেই। কসের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে যদি মাইনাস থাকে, কসের ক্ষেত্রে যদি সূক্ষ্মকোণটা মাইনাস তুমি পাও, তাহলে তুমি এর অ্যান্সারটা যখন তুমি লিখবা পরবর্তী লাইনে, তখন এখানে কোথাও মাইনাস লিখতে হবে না, এটা ইকুয়াল টু ডাইরেক্ট প্লাস। এর প্রমাণগুলো দেখানোর সময় নাই, দেখে আমি দেখাইলাম না। এরপরে আরেকটা আছে হচ্ছে সেক। সেকের মধ্যেও সেম, মাইনাস থাকলে এখানে কি হয়, মাইনাসটা থাকে না, সবগুলো কি হয়ে যায়, প্লাসের হয়ে যায়। এছাড়াও আর বাকি দুইটা যেটা লেখা বাকি ছিল, যেমন কসেক এবং কট, এগুলো হচ্ছে প্রথম দুইটা নিয়মে, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাসটা সামনে লিখতে হবে। শুধুমাত্র কস এবং সেকের ক্ষেত্রে মাইনাস থাকা সত্ত্বেও তার অ্যান্সারের মধ্যে কোনো মাইনাস থাকবে না, সবগুলো প্লাস আকারে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমার এটা একটা নিয়ম। আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমি আমার এই ডিগ্রিটাকে এইভাবে রূপান্তর করবো, এতে কোনো সন্দেহ নাই।
তো এটা করার আগে দেখলাম এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার সূত্রের নিয়ম অনুসারে আমি যদি এটা 2 নম্বর নামকরণ করি 1 2 3 4, তাহলে এই নাম্বার একটা যে সূত্র আছে দেখাই যাচ্ছে যে সূক্ষ্মকোণের আগে মাইনাস আমার দেওয়া আছে, তো এই মাইনাসটাকে আমি কি করব নিয়ম অনুসারে 10 এর আগে লিখব। তো সবার আগে একটা লাইন লিখব -10, আবার এই কোশ্চেনটা কপি করতেছি শুধু মাইনাস ছাড়া। ফাইন, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট এই 5 ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ আছে এটাকে এই ফরম্যাটে রূপান্তর করব। তো এই ফরম্যাটে রূপান্তর করার প্রথম নিয়ম হচ্ছে, ভালো করে খেয়াল করো, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি নিবা বা যে কোনো ক্যালকুলেটর তুমি নিবা, সমস্যা নাই। এখানে এই যে ডিগ্রিগুলো আছে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এটাকে তুমি পরিপূর্ণ সংখ্যায় রূপান্তর করবে, কারণ এখানে একটা পাই দেওয়া আছে, এখানে পাই কিন্তু সংখ্যার প্রতীক দেওয়া আছে। তো এই পাই কিন্তু আমরা কত জানি এটা একটু খেয়াল করো, 180 ডিগ্রি কি আমরা পাই লিখি এখানে, তাহলে তোমার এখানে আছে 180 ডিগ্রি, 180 সঙ্গে 23 গুণ আকারে আছে, তো তোমাকে কি করা লাগবে 180 গুণন 23 লিখতে হবে। তারপরে কত আছে 6 দ্বারা ভাগ করতে বলছে, তুমি ভাগ দাও 6, তোমার ভাগফল আসছে হচ্ছে 690। 690 আমি রাফ করতেছি, এটা কিন্তু আমাদের ডিগ্রি আকারে আছে কারণ সূক্ষ্মকোণ না এটা, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 10 690 দেওয়া ছিল, তারা 690 না লিখে তারা ঠিক এই ফরম্যাটে লিখছে। এই ফরম্যাটে কিভাবে লিখতে হয় আমি আবার একটু দেখাই দেবো, সমস্যা নাই। এখন খেয়াল করো, আমি বলছি যে এই অংশটুকুকে আমি বানাবো কি n ইনটু π/2 প্লাস মাইনাস অফ থিটা। তাহলে কি করতে হবে, আমি যে মানটা বের করলাম সেই মানটাকে তুমি কি করবা, প্রথমেই এরকম বানাতে গেলে 90 দ্বারা ভাগ করবা, ডাইরেক্ট 90 দ্বারা ভাগ করবা, কারণ খেয়াল করো তো এখানে π/2 অর্থাৎ 180/2 অর্থাৎ 180 কে 2 দ্বারা ভাগ করলে তো 90 হয়, তো 90 দ্বারা তুমি ভাগ করবা, ভাগ করার পর একটা মান আসবে, আমি দেখাচ্ছি মানটা 7.66 সামথিং। ঠিক আছে, আমার এই 7.66 সামথিং এর মধ্যে এই যে 7 পূর্ণ সংখ্যাটা আছে অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যাটা আমার ধরে নেবা সেটা n এর মান, ওই পূর্ণ সংখ্যাটাই কিন্তু আমার n এর মান হয়ে গেছে। তাহলে পরের লাইনটা একটু খেয়াল করো, -10 তো থাকবেই, এই অংশটুকু আমি কি বানাইলাম 7 টুকু আমি n এর জায়গায় বসাই দিলাম, তাহলে 7 আসলো। এরপরে আমি কত দ্বারা ভাগ করছিলাম, এটা 90 দ্বারা ভাগ করছিলাম। এখন তুমি তোমার অ্যানসারটা পুরোটা কেটে দাও, দিয়ে তুমি আবার এই 7 এর সঙ্গে এই সূত্রের যে 90টা আছে বা 90 দ্বারা আমি ভাগ করছি ওই 90টাকে আবার গুণ করো, তাহলে 7 ইনটু π/2 বা 90 ডিগ্রি আসছে হচ্ছে 630, এখানে আমি লিখে দিলাম 630। এখন আমার খেয়াল করো এই অঙ্কটার মধ্যে আমি যে এখান থেকে এটা বানাচ্ছি, এটা বানানোর পর কোনোভাবেই যেন 690 থেকে কম বা বেশি না হয়ে যায়, ওটাই থাকা লাগবে আমাকে, কারণ এটার মান কি ছিল 690 ছিল, 23 π/6 মানে 690, কিন্তু আমি আপাতত যখন n ইনটু π/9 করব তখন আমি জাস্ট কি করছি n এর সঙ্গে যখন আমি এই যে 690 কে যখন আমি 90 দ্বারা ভাগ করছি তখন ভাগফল আসছে 7.66, সেইখান থেকে 7টাকে পূর্ণ সংখ্যার n এর ঘরে বসাইছি আর এর সঙ্গে ইনটু আকারে কি ছিল π/2 ছিল, তাহলে এখন এই 7 এর সঙ্গে যদি π/2 আমি গুণ করি তাহলে কত আসছিল আমার 630, তার মানে মেইন উত্তর ছিল কিন্তু 690, তাহলে 690 থেকে 630 কতটুকু ডিসটেন্স আছে 60 ডিগ্রি ডিসটেন্স আছে, তাহলে আমার এখানে যতটুকু আমি লিখছি তার থেকে যদি আরো 60 ডিগ্রি এখানে আমি যোগ করে দেই তাহলে কি হবে 60 ডিগ্রি যদি আমি এখানে যোগ করি তাহলে আমার উত্তরটা এটার ব্যালেন্স হবে। ঠিক আছে, এখন 60 ডিগ্রি আমরা এই 60 ডিগ্রি এইভাবে লিখবো না, আমি লিখবো কি এই পাই আকৃতির মতো করে। তো পাই আকৃতির মতো লিখতে গেলে আমাকে কি করা লাগবে, আমার ডাস্টার দেখো আমি এটা মুছে ফেললাম, পাই আকৃতির এই অংশটুকুকে আমি লিখতে গেলে খেয়াল করে আমাকে কেমন লেখা লাগবে, দেখো 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি π/180, পরবর্তীতে 60 এর সঙ্গে 180 গুণ করলে বা কাটাকাটি করলে কত হয় π/3 6 18 π/3, তার মানে 60 ডিগ্রিকে আমি কিভাবে লিখতে পারি π/3 আকারে লিখতে পারি। তাহলে এখানে যে থিটার মানটা আছে এই থিটার মানটাকে আমি কি করলাম π/3 আকারে রূপান্তর করলাম। আরেকবার আমি বলতেছি বিষয়টা বেশি কঠিন মনে হলে আমি আরেকবার বিষয় দেখাচ্ছি। সবার আগে উদ্দেশ্য হচ্ছে আমি একটু উদ্দেশ্যটাকে সঠিক করে লিখতেছি, যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটার মধ্যে যদি কোনো কারণে এইটা তো সূক্ষ্মকোণের একটা সাইড, এই সূক্ষ্মকোণের আগে যদি কোনো মাইনাস তুমি পাও তাহলে তুমি তোমার এই সূত্রের নিয়ম অনুসারে ওই মাইনাসটাকে যা করা লাগে তাই করবা। আমার এইখানে
যেহেতু আমার 10 এর সূত্রের মধ্যে পড়ছিল 10 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan যেটা লিখতে হয়, তাই আমি মাইনাসটাকে কি করছি ভিতর থেকে বাইরে নিয়ে আসছি, এনে সূক্ষ্মকোণটাকে প্লাসে রূপান্তর করে রাখছি। তারপরে কি করছি, এই সূক্ষ্মকোণটাকে অ্যাকচুয়ালি সে কত ডিগ্রি সেই ডিগ্রিতে আমি ক্যালকুলেটর ব্যবহার করে কনভার্ট করছি। তারপর আমার মেন উদ্দেশ্য কি ছিল, এটাকে আমি এই ফরম্যাটে বানাবো। তো এই ফরম্যাটে যখন বানাবো তখন আমার কি করতে হবে, এই ফরম্যাটটা দেখতে কি রকম লাগতেছে, n * π/2 প্লাস মাইনাস অফ থিটা। এখানে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো তুমি কি করবা, প্রথম যে ফলাফলটা পাইছো এখানকে আমি 690 সম্ভবত পাইছিলাম, এই 690 কে তুমি কি করবা, সবার আগে π/2 অর্থাৎ 90 ডিগ্রি দ্বারা ভাগ করবা। ভাগ করার ফলাফল যেটা আসলো 7.66 সামথিং, এখান থেকে যে পূর্ণ সংখ্যাটা তুমি পাইবা, পূর্ণ সংখ্যাটাকে তুমি n এর ঘরে বসাইবা। তারপরে তুমি পুরো উত্তরটা তোমার ক্যালকুলেটর থেকে কেটে দিবা। দেওয়ার পরে কি করবা, 7 এর সঙ্গে আবার এই যে π/2 টা গুণ আকারে লিখতে হবে, তাই এটা গুণ আকারে লিখছি। n এর মানের সঙ্গে π/2, এটা তো ফিক্সড ঘটনা, n টা আমি নিয়ে আসছি হিসাব করার মাধ্যমে, ওর সঙ্গে π/2 এটা ফিক্সড একটা জিনিস, তাহলে আমি এখানে লিখবো। লেখার পরে এই জিনিস আমরা গুণ করে লিখবো যে আমার কতটুকু হইলো। আমার তো ছিল হচ্ছে 690, আমার এখন 7 সঙ্গে 90 গুণ করার পর কতটুকু হলো, আসলে পূরণ হলো নাকি বেশি হলো নাকি কম হলো, এটা আমাকে জাস্টিফাই করার জন্য এই হিসাবটা করা লাগবে। তো আমি পায়ের সঙ্গে 7 কি করছি, গুণ করছিলাম। গুণ করার পর দেখছিলাম আমার হচ্ছে 630 আসছিল। আমার মেন উত্তর ছিল এটা হচ্ছে 690। তাহলে আমি গ্যাপ দেখলাম কত, 60 ডিগ্রি। তখন আমি কি করলাম, আমার তো লিখে রাখছি যে এটা করার পরে প্লাস মাইনাস আকারে কি হবে, ডিগ্রিগুলো আমার লেখা যাবে। যে শর্ট পরে তাহলে আমি প্লাস দিয়ে অ্যাড করব, অতিরিক্ত হলে মাইনাস দিয়ে বাদ করে দেবো। আমার কিন্তু শর্ট পড়ছে কারণ আমার 690 ছিল আর আমি লিখছি এখানে মাত্র 630, তাই আমি সেটাকে 60 ডিগ্রি এখানে গ্যাপটা পূরণ করলাম প্লাস ফরম্যাটে। আর এই 60 ডিগ্রিকে রূপান্তর করছি কিভাবে, এটা তো দেখতেই পারছো। এখন খেয়াল করো, আমাদের উত্তর সাজানো শেষ। এখন আমাকে কিছু কিছু কাজ দেখতে হবে। কাজটা হচ্ছে কি, এখানে যে n এর মানটা আসছে, n এর জায়গায় কি লেখা আছে 7। এখানে খুব গুরুত্বপূর্ণ টপিক এটা কিন্তু। যখন n এর মান জোড় সংখ্যা হবে, আমি লিখে দিচ্ছি নিয়মটা দেখো, অঙ্কের প্রয়োজনে করে বোঝাচ্ছি। যদি n এর মান মানে n = জোড় হওয়া সংখ্যা হয়, এখানে তো লেখার জায়গা পাবো না, আমি খালি মুখে বলতেছি, যদি n জোড় সংখ্যা হয় তাহলে ওই কোশ্চেনটার মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে শুরু করছিল, অর্থাৎ সাইন হোক বা টেন হোক বা কস হোক, ওই 6টা অনুপাতের যে কোনো একটা দিয়ে যদি শুরু করে থাকে, আর তখন যদি n এর মানটা আমার কোনো কারণে জোড় সংখ্যা এসে পড়ে, তখন এরা যেটা দিয়ে শুরু হয়েছে ওইটাই থাকবে। অর্থাৎ যদি 10 দ্বারা শুরু হয় 10ই থাকবে, সাইন দ্বারা শুরু হলে সাইন থাকবে, কস দ্বারা শুরু হলে কস থাকবে। এক কথায় বলতে গেলে ওই ত্রিকোণমিতিক 6টা যে অনুপাত আমরা পড়ছি আজীবন, ওই 6টার যে কোনো একটা দিয়ে কোশ্চেন শুরু হলে ওই কোশ্চেনটার কোনো পরিবর্তন হবে না, ওই অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি n এর মান বিজোড় সংখ্যা হয় তখন পরিবর্তন হবে। এখন পরিবর্তন হলে কি কি হবে, n এর মান বিজোড় সংখ্যা, এই যে n এর মানটা তো আমি এখানে পাবোই, n এর মানটা যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, যা দ্বারা শুরু হয়েছে তা চেঞ্জ হবে। এখন চেঞ্জ হয়ে কোনটা হবে এটা আমাকে জানা লাগবে। তো এটা আমি কোথায় লিখবো, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি ছোট ছোট করে। দেখো, যদি সাইন থাকতো তাহলে পরিবর্তন করে তুমি লিখতা cos, আবার যদি cos থাকে তাহলে পরিবর্তন করে তুমি লিখতে পারো sin। এটা আমি উভয়মুখী বিক্রিয়ার মতো করে দেখালাম যে যদি n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে যদি কোশ্চেনটা সাইন দ্বারা শুরু হয়, মানে সাইন থাকে এই অংশটুকুর মধ্যে, তাহলে সাইনকে পরিবর্তন করে cos লিখবা। আবার যদি cos দ্বারা শুরু হতো তাহলে cos কে পরিবর্তন করে তুমি sin লিখবা। কার উপর ডিপেন্ডেন্ট, এই n এর মানের উপর ডিপেন্ডেন্ট। n এর মান বিজোড় হলেই পরিবর্তন, জোড় হলে পরিবর্তন হবে না। এছাড়াও যদি 10 থাকে তাহলে কি হবে, cot এর রূপান্তর করবা, cot থাকলে 10 এর রূপান্তর করবা। তার মানে আমার এখানে হচ্ছে 10 আছে, আমার cot হয়ে যাবে। আর যদি cot থাকতো তাহলে আমি 10 লিখতাম। আরেকটা কি ছিল, cosec থাকলে sec, cosec থাকলে sec, sec থাকলে cosec। তার মানে দেখো নিয়মগুলো কিন্তু গল্পের প্রয়োজনে বা অঙ্কের প্রয়োজনে কিন্তু আমি অ্যাড করে করে ধাপে ধাপে গুলো দেখাই দিচ্ছি। আগে সবগুলো লিখে রাখি নাই, যখন যেটা মনে হচ্ছে দরকার তখন সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাই দিচ্ছি। তোমরা এইভাবে ধাপে ধাপে ভিডিওটা ভালো করে দেখলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে অঙ্কটা। তো আমার হিসেবে আমি দেখতে পেলাম n এর মান হচ্ছে আমার বিজোড়। তাহলে বিজোড় হলে আমি কি বলছিলাম, এই অনুপাতগুলো পরিবর্তন হয়ে যাবে। কে থাকলে কি হবে তা আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে আমার এখানে 10 আছে, আমার এখানে 10 আছে, 10 থাকলে কি হবে, cot হবে। তাহলে আমি সবার কি করব,
কট লিখবো। এখানে কিন্তু মাইনাস সম্বন্ধে কোনো কথা বলে নেই আমি, মাইনাসটা কিন্তু আমাদের জন্মগতভাবে ছিল এখানে, তাই এটা ওইভাবেই থাকতেছে, এটা আমি ক্যারি করে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমার দরকার আছে, ক্যারি করতেই থাকবো। তাই আমি দেখলাম কট লিখলাম, ফাইন, শেষ, লেখা শেষ। এখন আমার এইটুকুর কাজ শেষ। এখানে যে আমি থিটা প্লাস মাইনাস অফ থিটাটা লিখবো, এই থিটাটাকে আমি এখানে নিয়ে আসবো π/3। এইটা নিয়ে আসার পর লাস্ট একটা ধাপ, লাস্ট ধাপটা আমি কোথায় লিখবো, লাস্ট ধাপটা আমি মনে করে এইখানে লিখবো, ফাইন। এটাকে বলা হয় এইখানে আসার পরে তুমি এটাকে কোঅর্ডিনেট ঘুরবে, অর্থাৎ আমাদের যে এই যে একটা সাইডে একটা জিনিস লিখে রাখছিলাম, চতুর্ভাগ লিখে রাখছিলাম, যেখানে 4টা চতুর্ভাগ আছে। এই প্রথম চতুর্ভাগের মধ্যে হচ্ছে সাইন্টিফিক সকল 6টা অনুপাতে পজিটিভের মান এলাও যোগ্য, মানে সবগুলো পজিটিভ হয়ে যায়। সেকেন্ডটাতে যখন আসি আমরা, তখন শুধুমাত্র সাইড এবং কসেক পজিটিভ থাকে, বাকি সব নেগেটিভ ধরা হয়। আর এখানে আসলে 3 নম্বর ঘরে আসলে টেন কট ছাড়া বাকি সবগুলো নেগেটিভ, তারপর টেন কট পজিটিভ। আর এখানে সেক এবং কস হচ্ছে কি পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই ঘরটা কিন্তু এখন আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে আমরা আসছি। লাস্ট এটা করলেই আমাদের উত্তরটা শেষ হবে। তো এখানে আমার কি আছে, আমি এটাকে ঘরটাকে ঘোরার জন্য মানে কোঅর্ডিনেট ঘুরবো, ঘোরার জন্য একটা রাফ করে তুমি একটা করবে, এটা হচ্ছে চার ভাগে একটা ভাগ করে নিবা, একটা প্লাস লিখে নিবা। লেখার পরে ওখানে তুমি কয়বার ঘুরবা, এটা খুব ইম্পর্টেন্ট। আমার যেখানে এন এর মান দেখলে আমি বুঝবো যে আমি অতবার ঘুরতে হবে আমাকে। এখন খেয়াল করো, আমি এখানে এন এর মান পাইছি কত, 7। 7-এর সঙ্গে 90 গুণ করার পরও আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে নাই, আমার আরো 60 ঘর আগাইতে হয়েছে। তাহলে তোমাকে কিন্তু সেম কাহিনী করা লাগবে, তুমি 7 বার ঘোরার পরে তুমি আরো 60 ডিগ্রিটা আগাই যাবে সামনের দিকে, প্লাস হলে আগাই যাবা, মাইনাস হলে পিছায় যাবা। আমি এখানে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো। এখানে 7 বার ঘুরতে হবে, তাহলে আমি এখান থেকে শুরু করবো, আমার দেখো এক্স অক্ষ থেকে শুরু করবো এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো সবসময় আমরা। দেখো এখান থেকে এক এক দাগ থেকে প্রথম কক্ষপথে এই পর্যন্ত আসা মানে কি আমার 1 ঘর ঘোরা হলো। তারপরে পরেরটাতে আসলে মানে 2 ঘর, তারপরটা মানে 3 ঘর, তারপরটা মানে 4 ঘর, এরপরে 5 ঘর, 6 ঘর, এই যে 7 ঘর পর্যন্ত আমি এখানে আসলাম। তো 7 ঘর পর্যন্ত আমার অবস্থান হচ্ছে তৃতীয় নাম্বার চতুর্ভাগে আমার অবস্থান। কিন্তু আমাকে 7 ঘর পর্যন্ত যাওয়ার পরেও প্লাস দিয়ে কিছু অ্যাড করা লাগছে, মানে আরো আমাকে 60 ডিগ্রি যোগ করে নেওয়া লাগছে। তাই আমাকে কি করা লাগবে, যেহেতু প্লাস, তাহলে আমি আরো 60 ডিগ্রি সামনের দিকে যাব। তখন আমার অবস্থান কোথায় হবে, মনে করে এখানে একটা অবস্থান তৈরি হয়েছে। আর এখানে অবস্থান মানে কি, এটা হলো চতুর্থ চতুর্ভাগে অবস্থান হয়েছে। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে ঘোরানোর পরে তোমার অবস্থান যেখানে যা ঠেকবে, সেই ঘরে যারা যারা প্লাস আছে, প্লাস বলতেছি, তো যারা যারা প্লাস আছে, তো তাদেরকে একটু অনুসরণ করার চেষ্টা করবা। খেয়াল করো, এই ঘরে শেষ হলো আমার, আমার এখানে আমার পুরো ঘটনার মধ্যে এখন কট তৈরি হয়েছে। আমার কি যে ঘরে শেষ হয়েছে সেই ঘরে কি কট আছে পজিটিভ আকারে, নাই, কিন্তু আমার কিন্তু কট আছে শুধুমাত্র তৃতীয় নাম্বার ঘরে পজিটিভ এবং প্রথম নাম্বার ঘরে পজিটিভ। এখন যেহেতু চতুর্থ নম্বর ঘরে আমার কট নাই, আমি অন্যের ঘরে গিয়ে পড়ছি, তাহলে আমার কি করতে হবে, একটা দণ্ডবিধি আরোপ করা হবে। সেই দণ্ডটা হচ্ছে ওই জিনিসটার আগে একটা, অর্থাৎ ওই কটের আগে একটা তোমাকে মাইনাস অ্যাড করতে হবে। কি কারণে অ্যাড করলাম, আমি যার ঘরে পড়ছি সে ঘরে আমার কোনো ক্লাসের অস্তিত্ব নাই, যার কারণে আমাকে কি করতে হবে, একটা মাইনাস দ্বারা বোঝাইতে হবে, সরি ভাই আমি ভুল করে এখানে ঢুকে পড়ছি, এই জন্য আমার একটা দাগ দিয়ে দাও, মানে মাইনাস চিহ্ন দিয়ে দাও। তো আমি মাইনাসটা নিয়ে নিলাম। কোন নিয়মে নিছি ভালো করে মনে আছে তো, যে এন এর মানের উপর ডিপেন্ড করে আমি ঘুরছি, কোঅর্ডিনেট ঘুরছি, ঘোরার পরে আমার লাস্টে যা যেখানে অবস্থান করছে সেইখানে আমি দেখছি যে আমার কোন কোন জিনিস পজিটিভ আছে, আমার এখানে যেটা আমি কোশ্চেনটা ক্যারি করে আনতেছি সেই জিনিসটা ওখানে আছে কিনা। আমার তো আমি এখন কটকে নিয়ে আসছি, আর কট তো আমার ওখানে নাই, তো কট নাই, তো কি করতে হবে, ওর সঙ্গে একটা মাইনাস নিয়ে আসতে হবে, ঠিক আছে, দাঁড়িয়ে আসাবে। এখন কি করবা, এই মাইনাস সঙ্গে এই মাইনাস কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে শুধু কট হলো কট π/3। এখন কট π/3 এর মান যদি তুমি লিখতে পারো তাহলে তোমার উত্তর শেষ। তো সম্ভবত কট π/3 এর মান হচ্ছে 1/√3। তো 1/√3 কিভাবে বের হলো, আমি তোমাদের 9 মানে গণিত বইয়ের একটা উদাহরণের মধ্যে নিয়মটা লিখিয়ে দেওয়া আছে, যে হচ্ছে নিয়মটা হচ্ছে কি 90139 9310। আচ্ছা, এটা হচ্ছে 10 এর মান বের করার একটা টেকনিক, বইয়ে লেখা আছে। এটা হচ্ছে কটের মান বের করার একটা টেকনিক, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা। এখানে হচ্ছে প্রতীকগুলো আমি একটু বুঝাই দিচ্ছি। 0 দ্বারা বোঝানো হয়েছে এখানে 0 ডিগ্রির মধ্যে আমি 0 নিয়ে একটা কাজ করব, একটা হিসাব করব। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর 90 ডিগ্রির মান হচ্ছে কিসে, 10 এর 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। এট দ্য সেম টাইম এখানে এই মানটাকে ঘুরাই লিখছি,
তাহলে আমার ঘুরায় রাখলে কি হবে, এখানে হচ্ছে এটা 30 ডিগ্রি, কারণ এটার মধ্যে 0 ডিগ্রির মানটা অসংজ্ঞায়িত, কটের 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এটা হচ্ছে 45 ডিগ্রি, 1 হচ্ছে 60 ডিগ্রি, আর 0 হচ্ছে 90 ডিগ্রি। এখন এই মানগুলো আমি কিভাবে বের করবো, এই সংখ্যাটা মনে রাখা লাগবে 9310। এই সংখ্যাগুলো তোমার এখন দরকার কত, 60 ডিগ্রির মান বের করা দরকার না, π/3 মানে তো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি মানে হচ্ছে আমার এইটা। কিন্তু তো যে ফলাফলটা আমি এখানে লিখছি এর সঙ্গে যদি তুমি 3 ভাগ করো এবং এটা যদি তুমি রুট করে দাও, তাহলে যে ফলাফলটা আসে সেটাই হচ্ছে কিন্তু আমার 6 ডিগ্রির মান। এটা তোমাদের 9.1 এর বা 9.2 এর মধ্যে যে বক্সটা করে দেওয়া আছে এই অনুপাতগুলোর মান, সেখানে এই নিয়মটা দেওয়া আছে, সেই নিয়মটা আমি তোমাদের এখানে বলে দিলাম। তো আশা করি সবাই অঙ্কটা বুঝছো। তো সবাই ভালো থাকো, আমরা পরবর্তীতে হয়তো আরো কয়েকটা অঙ্কের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ারিফাই করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।